দেবজ্যোতি মিশ্র, আমাদের প্রজন্মের উনি পুরোটা, তার সাথেও আমি প্রচুর কাজ করেছি। দেবতার প্রথম সিরিয়াল, প্রথম অ্যালবাম, প্রথম সিনেমায় গান, প্রথম দিন সমস্ত আমার গান। তো তিনি আমাকে প্রচুর কাজ করেছে। উড়ানের জন্য আজ আপনাদের সাথে পরিচয় করাবো একজন বিখ্যাত গায়িকা এবং অভিনেত্রী। আসুন আমরা পরিচয় করি শ্রীমতী অনুষ্কা চৌধুরী। নমস্কার দিদি। নমস্কার। বলুন আপনার মানে আমি একদম ছোটবেলা থেকে এই কোয়েশ্চেন করছি যে আপনি মানে আপনার মধ্যে এই যে গানের একটা বীজ এটা তো ছিল, কিন্তু নাটকটাও কি করে মানে ঢুকলো? এইরকম একটা ছোটবেলার পরিবেশটা মানে কোথায় কেটেছে, কেমন করে কাটিয়েছেন, কি করে এখানে এসে আবার মানিয়ে নিয়েছেন এই জিনিসগুলোর সাথে, এটাই আমার ফার্স্ট। আমার ছোটবেলা, আমি যখন খুব ছোট তখন থেকেই আমি গান গাই, খুবই ছোট যখন। আমার প্রথম প্লেব্যাক পাপিলাহির সুরে আশা ও ভালোবাসা ছবিতে, সেই থেকেই আমার শুরু। তো তারপরে আমাকে পরে পেছন ফিরে তাকাতে হয়নি, যেহেতু এরকম একজন ব্যক্তিত্ব হাত ধরে আমার সময়টা শুরু হয়েছিল। তারপরে আমি রাহুল দেব বর্মনের সাথে কাজ করেছি আক্রোশ ছবিতে। তারপরে এখানে দেবজ্যোতি মিশ্র, আইডি, যারা যারা আছেন, হ্যাঁ, মানে সবার সাথেই আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। আর লাকি এনাফ ইন দ্যাট সেন্স। তো সেইভাবেই আস্তে আস্তে আমার চলার শুরু। এবং না, কি করে আপনার মধ্যে এই যে গানের ব্যাপারটা আসলো? মানে আপনি গানকে ছোট থেকে ভালোবেসে ফেলেছিলেন? আপনার কি পরিবেশ থেকে? না, আমার বাড়িতে না সেরকম, তুমি যদি বলো সেই রকম ভাবে গানের পরিবেশ ছিল, কিন্তু আমার বাবা খুব ভালোবাসতেন গান। কিন্তু যে গান কেউ গাইতেন তার থেকে আমি আমার গানে মানে জিনে আমার গান আছে এরকম নয়। আমাদের পরিবারে আমি প্রথম গান, মানে গানের ভালোবাসাটা আপনার মন থেকেই, একদম ভেতর থেকে ইনবর্ন। কিন্তু বাবা মা সবাই খুব এনকারেজ করেছেন আমাকে। এনকারেজ যেটা খুব জোরালো দেওয়া যেটা ব্যাপারটা, সেই ব্যাপারটা ছিল বাবা মা দুজনের মধ্যে। তো এনকারেজ হয়েই আমার একটা জায়গায় পৌঁছাতে পেরেছেন। কিন্তু একটা সময় গিয়ে আমি যখন একদম ফুল ফোর্সে, মানে আমি প্রফেশনালি গানটাকে গাইছি, চতুর্দিকে প্রচুর সিনেমা, প্রচুর টেলিভিশনের সিরিয়ালের টাইটেল, তারপরে HMV থেকে আমার অ্যালবাম অনেক বছর ধরে রিলিজ করেছে, প্রায় 10টা অ্যালবাম আমার বেরিয়েছে HMV সারেগামা থেকে। এইরকম যখন আমার অবস্থা, মানে সেই অবস্থাতে আমার সেরিব্রাল স্ট্রোক হয়। তো দুবার, তখন আমার 42 এরকম বয়স। তো ওই সেরিব্রালটা হওয়ার পরে আমি পুরো আমার ডান সাইডটা পড়ে যায়, আমি প্যারালাইজড হয়ে যাই। হওয়ার পরে কিন্তু আমার গানটা পুরো বন্ধ হয়ে যায়। গান শুধু বন্ধ হয় না, আমার কি বলবো, আমার জীবনটাই একদম ওলটপালট হয়ে যায়। তখন আমাকে সবকিছুই থামিয়ে দিতে হয়, একদমই শোয়া বাড়িতে বিছানায়, আর কড়িকাঠের দিকে তাকিয়ে দিন গোনা, সেরকম একটা সময় খুব মানে সাফার করেছি। ভীষণভাবে মানসিক একটা যন্ত্রণা, ভীষণ। সেটা মানে ভাষা এক্সপ্রেস করা খুবই যন্ত্রণার সময়। তো সেই সময়টা দিয়ে যখন আমি পাস করছি, সেই যন্ত্রণার সময়টা দিয়ে, সেই মুহূর্তে এই নাটকে আসা, তখন আমাকে আমার অবস্থা দেখে আমার ডাক্তারেরা সাজেস্ট করেন যে
কিছুতে বিজি হয়ে যেতেন। হ্যাঁ, তোমার যেটা ছোটবেলা থেকে শখে যে জিনিসগুলো করতে ভালো লাগতো, যেরকম আমি আঁকতে ভালোবাসতাম, আমি অভিনয় করতে খুবই ভালোবাসতাম, কিন্তু আমি জানতাম না যে আদৌ আমি পারবো কিনা, কারণ আমি ওইটার দিকে কোনোদিন ফোকাস করিনি। যেহেতু আমি অনেকবার অনেক অ্যাপ্রোচ করেছেন অনেকেই আমাকে, কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমি অভিনয় করবো, কারণ গানটা নিয়ে এতটাই বিজি থাকতাম। তো তারপর প্রচুর অনুষ্ঠান করতাম, এইসব নানা ছোটভাবে ব্যস্ততা থাকতো। সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আমার নাটকে আসা, অভিনয়, এই যে নাটকে আসা, এই যে অভিনয় করা, রিহার্সাল করা, একটা অন্য একটা ফর্মে নিজেকে, অন্য একটা তৈরি করা, একদম একটা অন্য ফিল্ডে আমাকে বিচরণ করতে হবে, মানে আমার চলে যাওয়া একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, যে শিফটিংটা। তো এইটা কিন্তু আমার ক্ষেত্রে না আমার ভীষণভাবে কাজে দিয়েছে, কারণ আমাকে আমার একদমই ওই যন্ত্রণার জায়গাটা থেকে আমাকে মুক্তি দিয়েছে। হ্যাঁ, কারণ আমি আবার নাটক করি, নাটক এই সমস্ত কিছু নিয়ে, ক্রিয়েটিভ জিনিসপত্র নিয়ে আবার করে ব্যস্ত হয়ে পড়লাম আর কি। তো সেই থেকে আমার আবার অভিনয় টুকটাক করে অভিনয় করা শুরু। তবে অভিনয়টা আমি একদম শখে করি, আনন্দে করি। আমার নিজের একটা ছোট্ট গ্রুপ আছে, সৃষ্টির সুর, আমি সেখানে আমরা সবাই খুব খুব মজা করে, একদম আমাদের একটা ঘরোয়া আমরা সবাই মিলে একসাথে কাজ করি, ভালো লাগে, খুব ভালো লাগে। ওই যে ছোটবেলাটা কোথায় কেটেছে আপনার? এখানে না, এটা তো আমার শ্বশুর বাড়ি। ছোটবেলা কেটেছে আমার বালিগঞ্জে, দেওদার স্ট্রিট আমাদের। বালিগঞ্জে আপনার বাপের বাড়ি। তার মানে ওখানকার পরিবেশ আর এখানকার পরিবেশের মধ্যে ডিফারেন্স কিছু নেই, বরং আপনাদেরটা বেশি পশ। মানে সেরকম ডিফারেন্স কিছু নেই, সাউথ ক্যালকাটা তো ব্যাপার। হ্যাঁ, যাই হোক, মানে আপনাকে জায়গা বদল না করার ফলে আপনার ভেতরের যেটা সেটা আপনি চালিয়ে যেতে পেরেছেন, এখানে এসে আপনার কোনো অসুবিধা হয়নি? দেখো, অসুবিধে একটু তো হয়, কারণ আমার বিয়ে হয়েছিল জয়েন্ট ফ্যামিলিতে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো অসুবিধে থাকে, বুঝতেই পারছো। কিন্তু সেটা আমি যতটা পেরেছি আমি ওভারকাম করে করার চেষ্টা করেছি। আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল, তো সেটাকেই ওভারকাম করতে পেরেছিলাম। পেরেই আমি টুকটুক করে যতটুকু করার ততটুকু করেছি, কিন্তু আমার এই শরীরটা আমাকে প্রচন্ডভাবে। যখন আপনার এই যে স্ট্রোক হওয়ার মানে কারণটা, আপনি কি সেই মানে ওইটা ধরছেন যে আমি খুব স্ট্রেস নিয়ে ফেলেছি, বা মানে আমার কারণে কিছু হচ্ছে? আমার শারীরিক ব্যাপারটা, মানে প্রেশার বেশি ছিল। আমার ভীষণ হাই প্রেশার, হাই সুগার, হাই কোলেস্টেরল। তো এই তিনটে জিনিস যখন একসাথে হয়, সেখানে তো কিছু হবে। এখন সুস্থ তো পুরোপুরি? দেখো, এই প্যারালিসিস হয়ে যাওয়ার পরে যতটা ওভারকাম করা যায় ততটা আমি করেছি। এখন হয়তো সেইভাবে আমাকে বুঝতে পারবে না, কিন্তু মানে এমনি তো থাকে, নিজের ভেতরে থাকে একটা কিছু কিছু তো সাফার করতেই হয়। একদম এই যে প্রেশারের ওষুধটা, একদম হাঁটা চলা, প্লাস আমার গানটা বন্ধ হয়ে গেছে। আমার একদমই একদমই খুবই কম। আমি রেকর্ডিং করে কিন্তু আমি লাইভ শো করাটা একদম বন্ধ করে দিয়েছি, যেখানে মাসে আমার অন্তত কিছু না হলেও 12টা 14টা করে অনুষ্ঠান থাকতো প্রত্যেক মাসে, এই সিজন টাইম, মানে শীতকালীন যে সময়টা। কিন্তু সে আমি একদম বন্ধ করে দিয়েছি, কারণ আমি স্টেজে প্রথমত একটা যাওয়া আসাটা আমার একটা অসুবিধা হয়ে গেছে। গান যত না অসুবিধা হয়েছে, এই শারীরিক অসুবিধাটা বেশি হয়েছে। তো এইসব কারণে এটার জন্য মানসিক যন্ত্রণা পান? মানসিক যন্ত্রণা একটা সময় প্রচন্ড ভোগ করেছি, প্রচন্ড। এই যে যেটা করছিলেন, মানে এই যে গান নিয়ে শো ছিল, ওটা একটা আলাদা, মানে স্টেজে একটা আলাদা ভাবে অ্যাট্রাক্ট করে। ডেফিনেটলি সেই মন খারাপের জায়গাটা তো আছে। তবে এই নানান রকম অ্যাভিনিউজ, যেরকম আমি ছবি আঁকতে ভালোবাসি, ছবি আঁকি, শাড়ি বানাই, আমি এক্সিবিশন করি, তো এগুলো নিয়ে মানে মোটামুটি
আপনি নিয়ে চলে আমার যাচ্ছে। আমার চলে যায় ভালো, মানে এনজয় করি আমি লাইফটাকে। স্কুলিং টুলিং সব আমার বাড়িগঞ্জে? সাউথ পয়েন্ট স্কুলিং, লেডি ব্রেমন কলেজ, তারপরে এমএ করেছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে। মানে এরকম ভাবে তার মানে জীবনে ওঠাপড়া মানে প্রচুর ঘাত প্রতিঘাতের মুখোমুখি হয়েছেন, কারণ নিজেকে নিয়ে একটা ওরকম জীবন যা মানে চালানোর পরে তারপরে নিজেকে নিয়ে ওভাবে পড়ে যাওয়া, মানে যে আমি আদৌ পারবো কিনা, উঠতে পারবো কিনা, পড়তে পারবো কিনা, এই যে একটা মানে ভীষণভাবে একটা টানাপোড়েনের মধ্যে এই যে যন্ত্রণাটা আপনি সহ্য করেছেন, আপনাকে মানে এই যে মানসিক সাপোর্টটা আবার আপনি কি করে পেলেন? আপনার হাজবেন্ড না আপনার ফ্রেন্ডস, মানে সবার কাছ থেকে? আমি সবার কাছ থেকে সাপোর্ট পেয়েছি, সবার কাছ থেকে বলছে আমার হাজব্যান্ড, আমার ছেলে, তারা তো আছেনই, আমার আত্মীয় স্বজন, বন্ধু প্রত্যেকে। বান্ধব, আমার স্কুলের ছোটবেলাকার বন্ধুরা, আমার কাজিনরা, হ্যাঁ, তারপরে আমার ইন্ডাস্ট্রির কলিগ বন্ধু যারা, যেরকম রূপঙ্কর, চৈতালি, হ্যাঁ। তারপরে গৌতম ঘোষাল, শ্রীকান্ত, প্রত্যেকে যারা যারা, শ্রীরাধাদি, প্রত্যেকে আমাকে খুব সাপোর্ট করেছে, মানে সবসময় দেখতে এসেছে, উৎসাহ দিয়েছে, Positivity বাড়িয়েছে ভেতরে, হ্যাঁ। ভাইবস দিয়েছে সবাই। সবাই খুব ভালো লাগলো শুনে। এই যে স্ট্রাগলটা মানে আপনার করতে হলো, আপনি আসলেন, এটার জন্য কেউ মানসিক প্রস্তুতি নিয়ে থাকে না, আমার যে ওরকম একটা হবে আমি কি করে ভাববো, এটা মেনে নিতে প্রথম দিকে মানে খুব কষ্ট পেয়েছেন, সেটাও জানি, সেটা থেকে বেরিয়েছেন, সকলে হেল্প করেছে, কিন্তু আপনার ভেতরে কি আলাদা কিছু ছিল না যেখানটা কেউ ছুঁতে পারেনি, সেটা একদম আপনার নিজস্ব কিছু? দেখো, যন্ত্রণাটা একেবারেই নিজস্ব, একদম মানে যে মানসিক মনের যন্ত্রণাটা আমি দিনের পর দিন সাফার করেছি, হ্যাঁ, এইটাকে তো কেউ ছুঁতে পারবে না না। যতই চেষ্টা করি। হ্যাঁ, ওটা আপনার একদম আমার নিজস্ব, আপনাকে নিজস্ব। সহ্য করতে হয়েছে। হ্যাঁ, সবাই নানান ভাবে আমায় সাহায্য করেছে, বাহ্যিক দিক এনকারেজ থেকে করেছে, encourage হ্যাঁ, কিন্তু এই যন্ত্রণার জায়গাটা মারাত্মক যন্ত্রণা, মানে এটা মানে কেউ সহ্য যদি করাটাও এটাকে- ভীষণ। এটা দিয়ে পাস করলে তবে সে বুঝতে পারবে, নাহলে কাউকে বলা যাবে না। বলা যায় না। যাক, এই যন্ত্রণার কথা এখন ছাড়ি, এটা তো যন্ত্রণাদায়কই, অধ্যায়টা থাক। এবার বলি যে আপনি তো ফার্স্ট দিকে খুব একটা মানে ভীষণ একটা কি বলবো, মানে অন্যরকম ভাবে, যেহেতু গানে আর.ডি. বর্মন, তারপরে বাপি লাহিড়ী, ওনাদের সাথে কাজ করেছেন, আপনার সেই সময়ের অভিজ্ঞতা, তাদের সম্বন্ধে কি ধারণা আপনার, তাদের সম্বন্ধে কি বলে? বাপি লাহিড়ীর সাথে আমার প্রথম কাজ, তো সেটা খুব মজা করে হয়েছিল। আমি তখন খুবই ছোট, তো ন্যাচারালি খুব ছোট থাকলে একটা সুবিধা সুবিধাও একটা, মানে ওই নার্ভাসনেসটা কাজ করে না, মানে তখন তো ওই ম্যাচুরিটিটাই আসেনি। হ্যাঁ, হ্যাঁ, যে কি হবে না হবে, কেমন হবে, স্মার্টলি গিয়ে গাইলাম, সাহস করে গাইলাম, একবারে টেক হয়ে গেল। ওনাদের কোঅপারেশন ভীষণ কাজে দিয়েছে, বাপিদার কোঅপারেশনটা ভীষণই কাজে দিয়েছে। আর তারপরে গানটাও প্রচন্ড হিট করেছিল, গোপাল রে গোপাল করিস না আর মাখন চুরি। তো হ্যাঁ, ইট ওয়াজ আ গ্রেট হিট সেই সময় দাঁড়িয়ে। এখনো ওইটা হয়, হ্যাঁ। গানটা বেশ পপুলার। তো ওনার সম্বন্ধে আপনার ধারণা কি? বাপি লাহিড়ী ভীষণ, এক তো সুরকার হিসেবে আলাদা করে আমি আর কি অন্যরকম, বলবো, আলাদা, কারণ হ্যাঁ। না, মানুষ হিসেবে আপনি দেখেছেন। সবাই জানে, কিন্তু মানুষ হিসেবেও বাপি লাহিড়ী খুব কোঅপারেটিভ, খুব খুব কোঅপারেটিভ, খুব সুন্দরভাবে আমাকে বুঝতেই চায়নি যে এত বড় একজন, এত বড় মাপের মানুষ। আসলে আমরা দেখি যে যাদের মধ্যে অহংকার করার মতো অনেক কোয়ালিটি রয়েছে, বাট তারাই সবচেয়ে নিরহংকারী হন, তারাই সাহায্যের হাত বাড়িয়ে দেন নতুনদের দিকে, মানে অনেক রকম ভাবে আমরা এটার প্রমাণ পেয়েছি। আর.ডি. বর্মন সম্বন্ধে আমি কিছুটা জানি, কিন্তু আপনি যেহেতু কাজ করেছেন তার সাথে, সেটা কেমন? আর.ডি. বর্মনের মতো মানুষ হয় না, একদম ভীষণ খোলামেলা আর.ডি. মনের বর্মন মানুষ। অন্য রকম, এত ডাউন টু আর্থ একজন, ওই রকম একজন মানুষ, ওই রকম গুণী একজন সুরকার, সারা পৃথিবী যাকে এক নামে চেনে, এত ডাউন টু আর্থ, এত ডাউন টু আর্থ, মানে মনেই হয়নি যে আমি আর তার সাথে কাজ করছি। আর তার থেকে বড় কথা, এতটাই কম্প্যাশনেট উনি,
আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম আরডি বর্মনের সাথে। বাপিলারির সাথে যতটা ইয়ে ছিল স্মার্টনেস আমার মানে ছিল, সেইটা আরডি বর্মনের ক্ষেত্রে তার কারণও আছে। তার কারণ হচ্ছে আমি এটা রেকর্ডিং করতে যাব, তার আগে আশা ভোসলে গেয়ে বেরিয়ে গেলেন আর কি। তো তিনি গাইছেন, তারপরে আমি গিয়ে ঢুকছি রেকর্ডিং স্টুডিওতে। মানে বুঝতেই পারছো যে আমার কতটা মানে খারাপ অবস্থা, মানে নার্ভাস হয়ে গেছিলাম। আরডি বর্মন সেটা না বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরে উনি একটা মজা করেছিলেন, উনি না নিজে লুকিয়ে পড়েছিলেন আর আমাকে বলেছিলেন আমি বেরিয়ে যাচ্ছি, তুমি গানটা রিহার্সাল করো। আসলে কিন্তু উনি বেরোননি, উনি নিচু হয়ে মানে বসেছিলেন, বসে শুনছিলেন। হ্যাঁ, যে আমি ওটা রিহার্সাল করছি। আমি রিহার্সাল তো নার্ভাস হচ্ছি না, রিহার্সাল করছি, আমি খুব মজা করে গাইছি, খুব করে। তো ওইটাই ওনারা টেক করে নিয়েছিলেন। ও মানে যখন আমি যখন আমি গাইবো ভাবছি যে এবারে গাইবো, লাল আলোটা জ্বলবে, টেক নেওয়া হবে, তার আগে আরডি বর্মন বলে তুমি বেরিয়ে এসো, তোমার গান নেওয়া হয়ে গেছে। তখন মানে আপনার কি রকম হচ্ছিল ভেতরে? হ্যাঁ, আমি ওই ফিলিংসটা কেমন ছিল? মানে ওইটা একটা বলা যাবে না। ফিলিংস, এত আনন্দ হয়েছিল যে ওই রিহার্সালটাকে উনি আমার মানে মনের অবস্থাটা বুঝতে পেরে রিহার্সালটাকেই উনি টেক করে দিয়েছেন। আমাকে আর আলাদা করে গান মানে রেকর্ড করতে হয়। ভীষণ ভালো, মানে অদ্ভুত একটা এইরকম মানুষ আমি এত এত কোঅপারেটিভ, এত নতুন। আমি তো তখন একদম কেউ আমায় চেনে না, আমি নতুন একজন গাইতে গেছি। সেই সময়ে দাঁড়িয়ে একটা উনি যেভাবে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আমি কোনোদিন ভুলব না। সেটা মানে সেই ওই মাপের মানুষগুলো ওরকমই সবসময় দেখেছি। উনি বোধহয় একদমই তার মধ্যেও আলাদা। হ্যাঁ, এক্সেপশনাল সত্যিকারে দেখেছি, মানে ভেবেছি, শুনেছি ওনার সম্বন্ধে নানা রকম পেপারে। আগে তো আমাদের বই টই পড়া হতো, এই উল্টো রথ, তারপরে নবকল্লোল, এগুলোর মধ্যে যে শারদীয়া বইগুলোর মধ্যে ওনাদের কিছু ইয়ে দেওয়া হতো। এখন আমি সুখী গৃহকোণটা, তারপরে দেশটা নিয়ে তার মধ্যে দেয়া থাকে ওনাদের সম্বন্ধে। আমি ভাবি যে সত্যি সত্যি কি ওনারা ওরকম ছিলেন, ওনাদের ছোঁয়া যেত, মানে এরকম একটা ফিলিংস আসে। না না, আসলে তো মানুষই, ওনারাও তো সে তো রামকৃষ্ণ দেবকে একদমই তাই। তো সেরকমই মানে আপনিও আপনার খুব সৌভাগ্য যে ওনাদের সাথে কাজ করতে পেরেছেন, ওনাদের কাছ থেকে দেখতে পেরেছেন। এটা একদম আমার এইগুলো ভাবলে এগুলো ভুলে যাওয়া, ভুলে যাই আমি। এখানেও আমি দেবজ্যোতি মিশ্র, আমাদের প্রজন্মের গুণী সুরকার, তার সাথেও আমি প্রচুর কাজ করেছি। দেবুদার প্রথম সিরিয়াল, প্রথম অ্যালবাম, প্রথম সিনেমায় গান, প্রথম যেগুলি সমস্ত আমার গাওয়া। তো দেবুদা আমাকে প্রচুর কাজ করেছে। তারপরে এখন যিনি আইডি নিশ্চয়ই শুনেছেন, মানে ইন্দ্রদীপ দাশগুপ্ত, তারও আমি প্রচুর কাজ করেছি। একটা অ্যালবাম এর থেকে, HMV থেকে, ইতি অনস্বরা নামে ইন্দ্রদীপের কাজ করা, পুরো ওর করা ছিল। তো এদেরও কথা বলবো, চন্দন রায়চৌধুরী, অনেকে আছেন যারা তখনকার সময় দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন। বা দেবুদা, ইন্দ্রদীপ, এরা তো এখন মধ্যমণি হয়ে তাদের সাথে কাজ করে মানে এই যন্ত্রণাটা ভুলে যাওয়া যায়। সবার সাথে কাজ করেছি বলে না আমার আর কোনো ডিপেন্ডেন্স নেই। মানে আমি খুব অল্প বয়স থেকে গান গাইছি, আর তার মধ্যে আমি এত ভালো মানুষের সাথে আপনি কাজ করেছেন মহান। তারপর আমি আরেকটা ভীষণ যার কাজ করে আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম, তিনি হচ্ছেন সমীর চট্টোপাধ্যায়। ওনারও প্রচুর কাজ আমি করেছি, ওনার সুরে আমি বেশ কিছু গান গেয়েছি। তার মধ্যে একটা গান তো খুবই বিখ্যাত হয়েছিল, এখনো লোকে আমি কোথাও গেলে বলে যে আপনার এই গানটা ভীষণ, তোমার জন্য সবুজ মতো একটা সকাল কাটতে চাই। তো এইরকম এক একজনের থেকে যায় আর কি। হ্যাঁ, ওই পাখির বাসা, ওই গানটা আমার খুব ভালো লাগে, আমার রিংটোন ছিল ওটা। মানে ওটা রিসেন্ট পাল্টেছি, অন্য একটা করেছি।
তো আমার খুব ভালো লাগছে, আমাদের ভালো লাগছে যে আমি পুরাণ পরিবারের থেকেই বলছি যে আপনার মতো একজন মানুষের সাথে মানে কথা বলছি এবং মনে হচ্ছে তাদের গন্ধ পাচ্ছি, বা এই চন্দন কাঠের সাথে থাকলে তো এমনি আশেপাশের গাছগুলো চন্দন গন্ধেই ভরে যায়, সেরকম মনে হচ্ছে, মানে একটা ফিলিংস আমারও খুব আনন্দ হচ্ছে। আর নাটকের ভালোবাসাটা তো আপনি আস্তে আস্তে বাড়িয়েছেন, যেটা আপনি ভাবতেই পারেননি, এদিকে ফোকাস করেননি, সেটা এখন আস্তে আস্তে সেটা মেনে নিয়ে আপনার কেমন লাগছে? এখন ভালো লাগছে, আমি আবার এটাতে আনন্দ পাচ্ছেন এটাতে, কারণ এটা তো শখে করা, আনন্দে করা, তো আনন্দ নিয়েই করছি। আমাদের সামনে একটা প্রোডাকশন হবে যেটা দেবেশ চট্টোপাধ্যায় ডিরেক্ট করবেন, এরকম কথা আছে। আগেও এটা হয়েছিল নাটকটা, এটাই আমরা নতুন ভাবে করবো আর কি। তো এইসব নানা রকম, এর মধ্যে আমরা সীমা মুখোপাধ্যায়ের ডিরেকশনে একটা মল্লার পূর্বা বলে একটি নাটক উপস্থাপনা করলাম, মঞ্চস্থ করলাম। তো ভালো লাগছে, আবার এটাও খুব ভালো লাগছে, আঁকা ঝোঁকা নাটক এইসব নিয়ে থাকতে আমার খুব ভালো লাগছে, আমি এনজয় করছি। আসলে আপনি সংস্কৃতি মনস্ক আর কি, মানে এই যে একটার পর একটা জিনিস, মানে গান ভীষণভাবে এসেছিল, আবার আঁকাটাকেও আপনি খুব ভালোবাসেন, আবার নাটকটাও আপনি ভালোবেসে নিয়েছেন, তার মানে আপনার মনের মধ্যে এগুলো ছিল সত্য। আমি বরাবরই মানে ক্রিয়েটিভ জিনিসটাকে ভালোবাসেন, ক্রিয়েশন আমার মানে সৃষ্টিশীলতা আমাকে ভীষণ টানে, আমি সৃষ্টি করতে ভীষণ ভালোবাসি, সে আঁকাতেই হোক, রান্নাতেই হোক, নতুন করে কিছু একটা সৃষ্টি করার প্রতি আমার ভীষণ টান। আর আপনার কাছে কি চরম সাফল্য বা চরম ব্যর্থতা কোনোটা আছে, কোনো কথাটা সেই চরম ভাবে সফল হয়েছে, চরম ভাবে ব্যর্থ হয়েছে এরকম? আমি, তুমি বলতে পারো আমি খুব ছোট, মানে আমার প্রথম গানই প্রচন্ড পপুলার হয়েছিল, আমি শুরুটা আমার ভীষণ সুন্দর সফল ভীষণ ভাবে, হ্যাঁ, কিন্তু একটা সময় গিয়ে আমি শারীরিক কারণে তো সরে আসতে হয়েছে, সেখানে তুমি বলতে পারো সেটা আমার একটা না ব্যর্থতা আমি বলছি যে না, এই কারণেই জিজ্ঞাসা করলাম, ব্যর্থতা আপনি বলবেন কেন? আপনি তো আরেকদিকে সফলতার সঙ্গে কাজ করছেন। সেটা করছি, সেটাই আমি এখনো সফল নই, আমি কাজ করছি, কিন্তু গানটাই তো আমি সফল হয়েছিলাম। কিন্তু আমার মনে হয় আপনাদের মতন মানে সংস্কৃতি মনস্ক মানুষদের কাছে চরম বলে কোনো শব্দ হয় না, মানে কারণ আপনি যদি গানের জগতে থাকতেন, এখনো থাকতেন, তো নতুন গান আবার করতেন, তার মানে চরম ব্যর্থ তো নন আপনি। শারীরিক কারণটা একদম আমরা আলাদা ধরি, ওটার জন্য কোনো হাত নেই না, তো সেই কারণে আমার মনে হয় যে সংস্কৃতি মনস্ক মানুষদের মুখে চরম কথাটা ঠিক মানে আমি ভাবতে পারি না, পরম পাওয়া বা পরম প্রাপ্তি, ব্যর্থ হয়েছে সেকেন্ড টাইম চেষ্টা করবো, মানে যেটা ভাবি একটা সংস্কৃতি। এখন এই বয়সে এসে আমি একটা কথা বলি, এই বয়সে এসে আর কিছু পাবো বলে কিছু করছি না, টাকা পয়সা না, টাকা পয়সা কথা বলছি না। ইভেন তুমি যদি বলো যে আমার এখন খুব নাম হবে, আমার এখন খুব আমি সফল হব, কিছু পাবো, তার আশায় এখন করছি না, যেটা আমরা ছোটবেলা করতাম, যে আমি কিছু একটা করছি, এটাতে আমি হয়তো একটা এমন একটা জায়গায় যাব যাতে সবাই আমাকে চিনবে। এখন আর সেই জিনিসটা হয় না, এই বয়সে এসে না একটা কাজের আনন্দ একটা হয়, যে আমি একটা কিছু করি, এনগেজ থাকি, এমনভাবে করলে যাতে আমার এনগেজমেন্টটা থাকে। আমার তো আর এই বয়সে সে নতুন করে হঠাৎ করে আর পাওয়ারও নেই, আর হঠাৎ করে বিরাট একবারে। আর আমি সত্যি কথা বলতে, আমার তো গানটা আমার কাপ অফ টি ছিল, অন্য জিনিসগুলো আমি শখে করি, আনন্দে করি। এই যে এখন যেরকম করছেন, কাজে এটার মধ্যে ব্যর্থতার কোনো ব্যাপার নেই, না, এটা আমি চাইও না, সুতরাং এটা ব্যর্থতার কোনো ব্যাপার নেই। আর আপনি মানে আপনার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, দুই দিকেই আপনি খুব খুশি দিক নিয়ে? হ্যাঁ,
একদম সেদিকে- ছেলে আমার ছেলে, আমার একমাত্র ছেলে, ও ভীষণ ভালো লেখে। ওর লেখা নাটকই আমরা করছেন। মঞ্চস্থ করবো একটা, আর একটা অন্য নাটক হবে আগুনের দিনলিপি, ওটা মৈনাক সেনগুপ্তর লেখা নাটক। আর আমরা ওর একটা নাটক করব। ও খুব ভালো লেখে, ও লেখা ও কি নির্দেশনা দেবে নির্দেশনা দেবে দেবেশ চট্টোপাধ্যায়। খুব লোভ হচ্ছে, মানে নাটকটা দেখা, যদি পারি তো চেষ্টা করবো আসার। তো এইবার আমি কিছু প্রশ্ন করবো যেগুলো আপনি হ্যাঁ বা নাতে না। তার আগে একটু বলে নিই যে রাজনীতি সম্বন্ধে আপনার কি ধারণা? রাজনীতি এই ব্যাপারটাকে না আমি অ্যাভয়েড করেন? হ্যাঁ, সেটাই বলতে পারি। কারণ আমি কোনো রাজনীতি, পার্টি, পলিটিক্স, এই ব্যাপারগুলো না আমার ইরিটেটেড ব্যাপার আমার খুব একটা আমাকে আনন্দ দেয় না। আপনার কি মনে হয় না যে রাজনীতি করতে গেলে যেসব লিডার তৈরি হচ্ছেন তাদের একটা মিনিমাম পড়াশোনা দরকার রাজনীতি নিয়ে? মানে এটা দেখো, এখন না রাজনীতিটা একটু অন্যরকম হয়ে গেছে। না, এমনি আমরা আমি যেরকম- শুধু এখনকার কথা বলছি না, আমি বলছি যে রাজনীতিতে আসতে গেলে, রাজনীতি তো একটা আগের দিনের মানে সবচেয়ে ভালো ব্যাপার ছিল যে একটা বড় কাজ, রাজার কাজ করি, সেটা এখন আর নেই। সেটা এখন নেই বলে মানে আমার মনে হয়, আমিও ভাবি, আমি সেটা জিজ্ঞাসাও করি সবাইকে যে কোথাও যেন মনে হয় না যে একটু ফাঁকা আছে, যে এই জায়গাটা ফিল হলে মনে হয় যে এইরকম হতো না রাজনীতিটা, অ্যাটলিস্ট যে একটু যদি জানা থাকতো আমি না, লেখাপড়া। সত্যি কথা বলতে আমি এই ব্যাপারটাকে একটু অ্যাভয়েডই করি, কারণ এই ফিল্টার সম্বন্ধে আমি হয়তো বেশি কিছু জানি না। সেরকমভাবে আমি যে খুব ইন্টারেস্টেড তাও না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সব সময় কিছু ভালো কিছু খারাপ থাকে, সেটা সব সময় থাকে। কিন্তু আমার মনে হয় যে আমাদের একটা সামাজিক অবক্ষয় আস্তে আস্তে আমাদের গ্রাস করছে, সেটার ফল সকলকেই ভুগতে হবে। হ্যাঁ, তো সেটার সবাইকে আমাদের সাফার করতে হবে, সেটা এটা কিছু করার নেই, কারণ বেশিরভাগই এটা ঢুকে গেছে। আর আপনার এখন এই জায়গায় এসে দাঁড়িয়ে, মানে আজকের মেয়েরা, এখনকার মেয়েদের জায়গায় এসে দাঁড়িয়ে আপনার কি মনে হয় না যে আমরা খুব কি বদলেছি? মেয়েদের অবস্থান খুব কি বদলেছে? মেয়েদের অবস্থান, আমি যেটা মনে করি, আমি আমার কথা বলতে পারি, আমার ওপিনিয়ন যেটা, মেয়েদের অবস্থান শহরে বদলেছে। গ্রামে এখনো, প্রত্যন্ত গ্রামে কিছু বদলায়, যা ছিল তাই আছে। যা ছিল তাই আছে। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, ওগুলো তো উত্তরপ্রদেশ, বিহার, হ্যাঁ, ওগুলো তো ভীষণ ভাবে। হ্যাঁ, তো আমাদের এখানে তাও এখনো বলবো আমাদের মেয়েদের কিছুটা একটু হলেও ভালো, কিন্তু দেখুন এইসব জায়গায় না বরাবরই ছিল মেয়েদের এই অবস্থান, এখনো আছে, ভবিষ্যতেও। আর চেঞ্জটা যেটা হচ্ছে ভীষণ গ্র্যাজুয়াল, আর সেটা হচ্ছে শহরে। প্রত্যন্ত গ্রামে কিন্তু একই থেকে গেছে। না হলে এখন এই সময় দাঁড়িয়ে অনার কিলিং হয়, বা এই সময় দাঁড়িয়ে এরকম এত এই ধরনের ঘটনা ঘটছে যেগুলো মনকে মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, নাড়া দিচ্ছে। আমাদের একটা ঘটনা যেটা এই কিছুদিন আগেই হলো, সেটা তো সকলের মনকে একবারে দুমড়ে মুচড়ে দিয়েছে। মানে কোথাও যেন মনে হচ্ছে আমরা ইনসিকিউর, মানে একদমই এটা মনে হচ্ছে। তো মেয়েরা যতদিন না আরো ভোকাল হবে, আর একটা ব্যাপার কি, সেলফ সাফিশিয়েন্ট হওয়ার, ইকোনমিক পাওয়ারটা পাবে। আর একটা তো আমাদের উইকনেস আছে, আমরা ফিজিক্যালি ছেলেদের থেকে আমরা কম আছি। এটা তো আমাদের মানে আমাদের হাতে নেই, এটা এইভাবেই আমাদের তৈরি করা হচ্ছে। সেইটাই, এটা অনেকে বলে না সবাই না, আমার মনে হয় যে খুব গ্রাস রুট থেকে যদি আমরা তৈরি করতে পারি, মানসিকতাটা চেঞ্জ করতে পারি, অন্যভাবে আমরা শিক্ষা দিতে পারি, বাড়ির
বাবা মায়ের শিক্ষাটা ভীষণ, বড়দের শিক্ষাটা ভীষণ ম্যাটার করে এই ক্ষেত্রে। তাহলে হয়তো এই চিন্তাধারার একটু পরিবর্তন হতে পারে, মানে একদম স্যাঙ্গুইন, একদম শিওর বলা যায়। হ্যাঁ। এবার আমি আপনাকে কিছু ছোট ছোট প্রশ্ন করি, হ্যাঁ বা নাতেও উত্তর দিতে পারেন। ভেজ না নন ভেজ? নন ভেজ। উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? সৌমিত্র চট্টোপাধ্যায়। আচ্ছা, পরে জিজ্ঞাসা করছি ওইটা। আর অনুপ কুমার না তুলসী চক্রবর্তী? তুলসী চক্রবর্তী। এটাও পরে জিজ্ঞাসা করবো, একটু জিজ্ঞাসা আছে। বিয়ে না লিভিং? বিয়ে। আর আধুনিকতা কোথায়, মননে না শরীরে? মানে মননে, ডেফিনেটলি। আপনার এটা মনে হয়েছে। আর কোথাও কোথাও গিয়ে আপনার কি ফিল হয়েছে যে আমি একজন বেশ কেউ সেলিব্রিটি, আমি সেরকম চাই সকলের কাছ থেকে? আমার কোনোদিন মনে হয়নি, কারণ সেলিব্রিটি কথাটা না আমি সেরকম ভাবে বিশ্বাস করি না ওইভাবে। মানে সেলিব্রিটি আমি কোনোদিনই নিজেকে, আর আমি কি অ্যাচিভ করেছি যে আমি নিজেকে সেলিব্রিটি? না, এরকম কি মনে হয়েছে যে আমি কোনো আত্মীয় স্বজনের বিয়ে বাড়িতে বা কোথাও গিয়ে যে আমাকে ঠিক ওরকম মানে ভাবে দেখা হলো না, আমি যতটা মানে ইয়ে করি? না, আমি এগুলো নিয়ে ভীষণ বিন্দাস, আমি এসব ভাবি না, একদমই ভাবি না। আচ্ছা, আপনার উত্তম কুমারকে মানে সকলেই বলে যে একদম মানে কি বলবো ফাটাফাটি গুরু আর কি আমাদের চলচ্চিত্র জগতে, বাংলা টলিউডে। তো আপনার কেন সৌমিত্রকে ভালো লাগলো? তার একটা কারণ হচ্ছে, আমি যখন ছোট ছিলাম আমি উত্তম কুমারের খুব ফ্যান ছিলাম। যত বড় হয়েছি, ম্যাচিওর হয়েছি, তত আমার সৌমিত্রকে বেশি ভালো লেগেছে, কারণ সৌমিত্রকে আমার ভীষণ সেরিব্রাল মনে হয়েছে, আর সবচেয়ে বড় কথা মাল্টি ফ্যাসেটেড। হ্যাঁ, একদম, মানে যে কোনো চরিত্রে শুধু না, এমনিতে উনি একাধারে কবিতা লিখতেন, নাটকে নির্দেশক ছিলেন, নাটক করতেন, খুব সেরিব্রাল মনে হয়েছে আমার। মানে উত্তম কুমার একটা ম্যাটিনি আইডল, একদম মানুষ ভাবতেন যে হ্যাঁ একটা হিরো। হ্যাঁ, না হিরো বলে না, শুধু মানে উত্তম কুমারকে নিয়ে এরকম একটা কারিশমা উত্তম কুমারের ছিল যে কোনো মা ভাবতেন আমার একটা এরকম ছেলে হলে ভালো হতো, কোনো বোন ভাবতো যে আমার একটা এরকম দাদা হলে ভালো হতো। না, এটা আমি কখনো ভাবিনি। সুতরাং আর সৌমিত্রের মধ্যে আমার একটা ইন্টেলেকচুয়ালিটি ছিল, যেটা ছিল আমাকে ওইটা বেশি স্পর্শ করে। হ্যাঁ, কিছু কিছু সিনেমায় তো আমিও উত্তম কুমারের ফ্যান, বাট কিছু কিছু চরিত্রে আমার মনে হচ্ছে এটা সৌমিত্র ছাড়া অন্য কাউকে দিয়ে হতো। আসলে এটা আমার মনে হয় যে যার জায়গায় না, মানে আমি বলছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিছু অভিনয় করার চরিত্র আমার মনে হয়েছে ওটা ঠিক উত্তম কুমারকে মানাতো না, বা অন্যরকম। কারণেই তো বলছি যে এক একজনকে এক একটা জিনিস মানায় ভালো থেকে তার নিজের জায়গায় না। কিন্তু সৌমিত্র যেমন জমিদারও হয়েছেন, আবার সেই ওই যে জমিদার থেকে ওই চাকর পর্যন্ত হয়েছেন, কিন্তু ওই ওটা খাওয়া ওটা আমার খুব মানে গায়ে কাটা দিয়েছে, মানে এটা থেকে এটাতে ফিরলাম তো কেন, সেটার তো একটা কারণ আছে, আমি কেন এটা থেকে এটাতে আসলাম। সেটা তো বললাম, আমি দুজনকেই দুজনের জায়গায় মতন ভালোবাসি, সেটাই ভালোবাসাটা। আর কারণটাও তাই, ওনাকে আমি এক কারণে ভালোবাসি, ওনাকে এক কারণে। হ্যাঁ, এবং যেমন তুলসী চক্রবর্তী আর অনুপ কুমার। তুলসী চক্রবর্তীকে বরাবরই ভীষণ বেশি, কিন্তু তুলসী চক্রবর্তীকে কিন্তু কোনোদিন সুটেড বুটেড হয়ে গাড়ি থেকে নামতে দেখা যায়নি। উনি একটা ধরনের অভিনয় করতেন, সেটা অসাধারণ, হ্যাঁ টাইপ ছিল, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে ভীষণ ভালো, অনেক বড়। হ্যাঁ, মানে এদের নিয়ে কোনো আলোচনা করাই উচিত না। সমুদ্র না পাহাড়? সমুদ্র না পাহাড়? আমার পাহাড় ভালো লাগে। আর আপনার প্রাকৃতিক পরিবেশ বেশি ভালো লাগে না নিজে তৈরি করা কৃত্রিম পরিবেশ? মানে যেমন গাছ কেটে আমরা ঘরের ছাদে টবে, মানে গাছগুলোকে আমি প্রকৃতিতেই ভালোবাসি। ঈশ্বর না মানুষ, কাকে মানেন? মানুষকে। তার মানে মানবতাবাদীতে বিশ্বাসী?
একদম বিবেকানন্দের মতো যে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বুঝি ঈশ্বর। আপনার আগামী দিনগুলো আরো আরো অনেক ভালো হোক, খুব ভালো হোক, একদম মন থেকে চাইছি। আমি আপনার কাছে এসেছি, আপনাকে ধরলাম, মানে আমার খুব শান্তি হলো। আপনি আরো ভালো থাকুন এবং আপনার মনে যেন কোনো কষ্ট না থাকে, কোনো মানসিক যন্ত্রণা না থাকে। না, এখন আর আমার কোনো যন্ত্রণা নেই। না, আরো যেন চলে যায়, যেটুকু পাচ্ছেন সেটা যেন চলে যায়। আমরা সকলেই পুরাণের পক্ষ থেকে এই কামনা করব। আর ভীষণ ভীষণ ভালো একটা জীবন আপনি কাটান, যাতে প্রচুর আনন্দ হাসির গান থাকবে এরকম ভাবে। সেরকমই তো কাটাবার চেষ্টা করি, দেখা যায় কি হয়। এরকম আনন্দ করে সেটা মজা করে বুঝতে পারবো আগামীতে। একদম আমরাও দেখবো। নমস্কার, খুব ভালো থাকবেন।